দেখো, আজকের আমাদের বিষয়বস্তু সংবিধান। আমাদের বইয়ে 1730 নাম্বার যে কোশ্চেন, ঠিক আছে, জিকের কোশ্চেন, তাতে সংবিধান ওখান থেকে শুরু। এই সংবিধান সম্পর্কে একটুখানি ব্যাকগ্রাউন্ড বলি। দেখো, তোমার বাড়িতে ফ্যামিলি, তোমার বাবা তোমার পরিবার চালায়, তার জন্য নিশ্চয়ই কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে। তোমাদের বলে এখানে যাবে না, ওখানে যাবে না, পড়াশোনা করতে হবে, এইভাবে সুষ্ঠুভাবে তোমাদের ফ্যামিলিকে পরিচালিত করে। ঠিক একইভাবে এই দেশকে পরিচালনা করার জন্য একটা নিয়ম কানুন থাকে। এবার কোনো দেশে লিখিত থাকে, কোনো দেশে লিখিত থাকে না। প্রসঙ্গত বলি, যেমন হচ্ছে ইংল্যান্ডের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান, কিন্তু ভারতীয় যে লিখিত বইটা, মানে ভারতকে পরিচালনা করার জন্য, এটাকে বলা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং এটা পৃথিবীর সবথেকে বৃহত্তম লিখিত সংবিধান। এবং এই সংবিধানে টোটাল যে ধারা, ইংরেজিতে বলে আর্টিকেল, ঠিক আছে, হিন্দিতে বলে অনুচ্ছেদ, টোটাল ধারার সংখ্যা এই বর্তমানে হচ্ছে 448টি ধারা আছে। তো এই সংবিধান যখন ভারত স্বাধীন হয়, তার আগে থেকে এই সংবিধান লেখার কাজ শুরু হয়েছিল। 1946 সালে, তোমরা জানো, আমি আর পিছনে ইতিহাসে যাব না। 1946 সালে ক্যাবিনেট মিশন এসেছিল, এবং ক্যাবিনেট মিশন সিদ্ধান্ত আহ, ইংল্যান্ডের যে ক্যাবিনেট এ যে ফাইনাল ডিসিশন হয়েছিল ভারতকে স্বাধীনতা দেওয়া হবে, সেই উদ্দেশ্যে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। ক্যাবিনেট মিশনের আহ, নির্দেশেই ভারতে একটা সংবিধান রচনার জন্য একটা হচ্ছে সংবিধান কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা সংবিধান সভা তৈরি হয়েছিল। এই সংবিধান সভা তৈরি হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। প্রথম একটা সভা অনুষ্ঠিত হয়। কারা সেই সভার সদস্য ছিলেন? সেই সময় ভারতের বিভিন্ন, এখন যেমন এমপি এমএলএ আছে, সেই সময় ভারতের এমপি এমএলএরা সংবিধান সভার সদস্য ছিল। তারা নির্বাচিত হয়েছিল 1937 সালের যে গণ ভারতের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে তারা সদস্য ছিল। এই সদস্যদের মধ্যে বেশিরভাগ ছিল হচ্ছে কংগ্রেসের সদস্য এবং অন্যান্য দলের সদস্য। আর বাকিরা ছিল 79 জনের মতো ছিল প্রিন্সলি এস্টেট বা রাজ্য, দেশের যে রাজ্যগুলো ছিল, সেই রাজারা ইংরেজকে কর দিয়ে স্বাধীনভাবে মানে তাদের রাজ্য পরিচালনা করত। তাদেরকে বলা হয় প্রিন্সলি এস্টেট। তারা সংবিধান সভার সদস্য ছিলেন। তো এই সভার সব থেকে বয়োজ্যেষ্ঠ যিনি ব্যক্তি, তিনি হচ্ছেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ইনি হচ্ছে সংবিধান সভার ওই দিন, অর্থাৎ 9 ডিসেম্বর 1946 সালে সংবিধানের প্রথম যে সভা হয়, তাতে উনি সভাপতিত্ব করেন। দেখো, ধরে ধরে আলোচনা করেছি। পরের কোশ্চেন। আচ্ছা, প্রথম সভার সভাপতি কে ছিলেন? বললাম ডক্টর সচ্চিদানন্দ সিনহা। নেক্সট দেখো, 11 ডিসেম্বর, অর্থাৎ 9 ডিসেম্বরের দুদিন পরে 11 ডিসেম্বর, তারিখ, কত সাল? 1946। সংবিধান সভার সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? ইনি হচ্ছেন ডক্টর বাবু রাজেন্দ্র প্রসাদ। ইনি পার্মানেন্টলি যে সংবিধান তৈরি করবে, তার সভাপতি বা প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং ইনি পরবর্তীতে 1950 সালের 26 জানুয়ারি থেকে ইনি ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, এবং পরপর উনি ভারতের দুবার রাষ্ট্রপতি ছিলেন। ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিলেন বিহার বিহার রাজ্য সরি রাজেন্দ্র প্রসাদ ছিলেন বিহার রাজ্যের অধিবাসী। নেক্সট দেখো, সংবিধান সভার খসড়া কমিটির চেয়ারম্যান কে নির্বাচিত হয়েছিলেন? খসড়া কমিটি ইংরেজিতে বলে ড্রাফটিং কমিটি। অর্থাৎ, কারণ প্রায় হচ্ছে
300 400-র মতো সংবিধান সভার সদস্য ছিলেন, মেম্বার ছিলেন। সবাই তো আর সংবিধান বোঝেন না, বা সবার দ্বারা সংবিধান লেখাও সম্ভব নয়। তাদের মধ্যে যারা অত্যন্ত জ্ঞানীগুণী আইনজ্ঞ ছিলেন, তাদের নিয়ে একটা কমিটি গঠিত হয়েছিল, যে কমিটিকে বলা হয় খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। এবং সেই খসড়া কমিটির যে চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, তিনি হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর। ইনি ছিলেন মহারাষ্ট্রের অধিবাসী এবং তৎকালীন সময়ে পৃথিবীর এক মানে মোস্ট এডুকেটেড পারসন যদি বলা হয়, তাদের মধ্যে একজন ছিলেন বি.আর. আম্বেদকর। তিনি সংবিধান, পৃথিবীর প্রত্যেকটা দেশের সংবিধান রিসার্চ করে ভারতীয় সংবিধান রচনা করেছিলেন এবং তার আন্ডারে সংবিধান তৈরি হয়েছিল। তিনি হচ্ছে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। সুতরাং এই কোশ্চেনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং জলের মতো কোশ্চেন। এটা যদি কেউ মিস করো, তাহলে মনে করবে তার যে পরীক্ষাই দাও না কেন, সে মানে পরীক্ষায় পাশ করতে পারবে না, এই কোশ্চেনটা যদি ভুল হয়। তাহলে এগুলো একদম সহজ কোশ্চেন, পাতি কোশ্চেন। নেক্সট দেখো, ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে একটু ইনফরমেশন জেনে রাখো। ডক্টর বি.আর. আম্বেদকর কোন ধর্ম গ্রহণ করেছিলেন? ইনি হচ্ছে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আচ্ছা, বি.আর. আম্বেদকর ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন মানে হিন্দু ধর্মের জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু অন্তজ শ্রেণী মাহার সম্প্রদায় ছিল তার হচ্ছে ট্রাইবস। এবং হিন্দু ধর্মের যে অনাচার বা হিন্দু ধর্মের সঙ্গে শেষ পর্যন্ত উনি মানিয়ে নিতে পারছিলেন না, যার কারণে ওনার কাছে মনে হয়েছিল বুদ্ধ ধর্ম হচ্ছে ইকুয়াল ফর এভরি অল, সবার জন্য সাম্যের ধর্ম, তার জন্য উনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, বি.আর. আম্বেদকর প্রায় 10,000 অনুসারী নিয়ে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং এনার মৃত্যু হয় 1956 সালে। বর্তমান উত্তরপ্রদেশের সারনাথে উনাকে হচ্ছে সমাধিস্থ করা হয়। ওনার সমাধির নাম হচ্ছে চৈত্যভূমি, মনে রেখো, চৈত্যভূমি। আচ্ছা, বি.আর. আম্বেদকর কোন ধর্মীয় গ্রন্থ প্রকাশ্যে পুড়িয়েছিলেন? বি.আর. আম্বেদকর মনুসংহিতার রচয়িতা মনুসংহিতা প্রকাশ্যে পুড়িয়েছিলেন। কারণ মনুসংহিতায় হিন্দু ধর্মের জাতপাত, স্ত্রীকে মানে মেয়েদের অমর্যাদা করা, এইসব বিভিন্ন হচ্ছে উঁচু নিচু ভেদাভেদ প্রকটভাবে পরিলক্ষিত হয় মনুসংহিতায়। এই কারণে মনুসংহিতাকে তিনি প্রকাশ্যে পুড়িয়েছিলেন। নেক্সট দেখো, সংবিধান লিখতে কতদিন সময় লেগেছিল? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1946 সালের 11 ডিসেম্বর সংবিধান লেখার কাজ শুরু হয় এবং শেষ হয় 1949 সালের 26শে নভেম্বরের আগে। টোটাল সময় লেগেছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ, 2 বছর 11 মাস 17 দিন, কোথাও কোথাও 18 দিনও আছে। তাহলে এতদিন ধরে সংবিধান রচিত হয়েছিল। নেক্সট দেখো, সংবিধান গৃহীত হয়েছিল, যে সংবিধানটা লিখিত হয়েছিল, সেই সংবিধানটা যে এটাই ভারতীয় সংবিধান হবে, এটা গ্রহণ করা হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। দেখবে তোমরা প্রিঅ্যাম্বেল বা প্রস্তাবনার শেষের দিকে লেখা আছে, ওইটুকুই আমি পড়ে শোনাচ্ছি, যে ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26th day of November 1949 do hereby adopt and enact this constitution. এটা লিখিত আছে, অর্থাৎ 1949 সালের 26শে জানুয়ারি এই সংবিধানটাকে গ্রহণ করা হলো। গ্রহণ করা মানে হচ্ছে সংবিধান সভার যে সদস্যরা ছিলেন সবাই সই করে ওটাই ভারতীয় সংবিধান হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এটা মনে রেখো। তার 2 মাস পর অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি ওই সংবিধানটা ভারতীয় সংবিধান হিসাবে এনফোর্স বা কার্যকর হয়। আচ্ছা, সংবিধান কোন তারিখে কার্যকর হয়? এটা বললাম 1950 সালের 26শে জানুয়ারি, এবং এই দিনটিকে ভারতীয় প্রজাতন্ত্র দিবস, ঠিক আছে, রিপাবলিক ডে অফ ইন্ডিয়া, প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। কারণ এই দিনটা বেছে নেওয়া হয়েছিল, তোমরা অনেকেই জানো, 1929 সালে লাহোর কংগ্রেসে সর্দার বল্লভভাই সরি জওহরলাল নেহেরুর সভাপতিত্বে পূর্ণ স্বরাজের দাবি করা হয়, এবং তারই পরিপ্রেক্ষিতে তার পরের বছর 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। এবং এই 26শে জানুয়ারিকে স্মরণ করিয়ে রাখার জন্যই 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়, এবং ওই দিন থেকে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। নেক্সট দেখো, কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই? ইংল্যান্ড বা ব্রিটেনের কোনো লিখিত সংবিধান নেই। ওখানকার যত মানে যত ধরনের সিদ্ধান্ত হয়, পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত হয়। পার্লামেন্টই উপরে, পার্লামেন্টের একটা সেকশন এক্সিকিউটিভ এবং আর একটা সেকশন হচ্ছে জুডিশিয়াল এর কাজ করে। নেক্সট দেখো, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, এটা তো সবাই জানো, ভারতের সংবিধান। সংবিধানের প্রথম ধারণা কে দিয়েছিলেন? ঠিক আছে, কনসেপ্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন গিভেন বাই এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয়, 1934 সালে। ইনি ছিলেন একজন কমিউনিস্ট নেতা, মনে রেখো। ইনি সংবিধানের ধারণা দিয়েছিলেন। সংবিধান সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? যেটা বলছিলাম যে 1946 সালের 6ই মে সংবিধান সভা প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের প্রথম মিটিং, ফার্স্ট মিটিং কবে হয়েছিল? 1946 সালের 9 ডিসেম্বর। এবং সেই দিন সভাপতি কে করেছিলেন? সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। আচ্ছা, কোন পরিকল্পনার নেতৃত্বে সংবিধান সভা প্রতিষ্ঠিত হয়েছিল? এটাও বলেছি, ক্যাবিনেট মিশন প্ল্যান। এবার অনেক সময় প্রশ্ন আসে, যে ইতিহাসের প্রশ্ন, যে নিচের কে ক্যাবিনেট মিশন এর সদস্য ছিলেন না? ক্যাবিনেট মিশন প্ল্যানের মোস্ট ইম্পর্টেন্ট সদস্য 3জন ছিলেন। তারা হলেন, দেখো, এবি আলেকজান্ডার, পেথিক লরেন্স, আর হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। এরা হচ্ছে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। অবশ্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস 1942 সালে যে ক্রিপস মিশন এসেছিল তাতেও উনি প্রতিনিধিত্ব করেছিলেন। নেক্সট দেখো, সংবিধান সভাতে কতজন সদস্য ছিল? যেটা বলেছিলাম 400-র মতো। এটা এক্স্যাক্টলি জেনে রেখো, 389 জন টোটাল মেম্বার অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এরা এই যে পিকচারটা দেখতে পাচ্ছ, এটা তখনকার অরিজিনাল পিকচার। তাহলে 389 জন সদস্য ছিল, মনে রেখো। এর মধ্যে রাজ্যগুলো থেকে সদস্য কত ছিল? 292 জন। আর বাকিরা ছিল যে প্রিন্সলি এস্টেট, অর্থাৎ রাজা শাসিত ভারতের মধ্যে যে রাজ্যগুলো ছিল তাদের মধ্যে থেকে বাকি সদস্যরা ছিলেন। ক্যালকুলেট করে নাও, 389 থেকে 292 বাদ দিলে যেটা হবে। সংবিধান সভার সভাপতি নির্বাচিত হয়েছিলেন এইচ.সি. মুখার্জি, হরেন্দ্র কুমার মুখার্জি। এটাও মনে রেখো, এটাও যদি হরেন্দ্র কুমার মুখার্জি যদি থাকে এটাও হবে। আর যদি বলে পার্মানেন্ট, ঠিক আছে, মেম্বার কে ছিল? তিনি হচ্ছেন ডক্টর বাবু রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, এবার জাতীয় পতাকা, ঠিক আছে, আমাদের যে এখন তেরাঙ্গা জাতীয় পতাকা, মিডিলে যে অশোক চক্র, 24টা স্পোক আছে, এই যে যে জাতীয় পতাকা, এটা গ্রহণ করা হয়েছিল কত তারিখে?
এটাও স্বাধীনতার আগে 1947 সালের 22শে জুলাই এটাই আমাদের ফাইনালি যে ন্যাশনাল ফ্ল্যাগ হিসাবে অ্যাডপ্ট করা হয়েছিল। এবং এর অনুপাত জানো নিশ্চয়ই, 3:1, অর্থাৎ 3 ফুট যদি দৈর্ঘ্য হয়, লম্বা 3 ফুট হয়, প্রস্থ হবে 2 ফুট। এবং এর যে জাতীয় পতাকার যে 3টে কালার থাকে, মেনলি 4টে কালার, একদম উপরের যে স্ট্রিপটা এটা হচ্ছে গেরুয়া, এটা ত্যাগের প্রতীক। মিডিলের যে সাদা হোয়াইট, এটা জানো, এটা হচ্ছে শান্তির প্রতীক। আর নিচের যে সবুজ গ্রিন, এটা হচ্ছে তারুণ্যের প্রতীক। আর মিডিলের যে অশোক চক্র, এই অশোক চক্র নির্দেশ করে প্রোগ্রেস বা উন্নতির প্রতীক, অর্থাৎ ভারত ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই ইনফরমেশন গুলো মনে রেখো। জাতীয় সঙ্গীত জনগণমন কবে গৃহীত হয়েছিল? জাতীয় সঙ্গীত জনগণমন লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা 24শে জানুয়ারি 1950 সালে, অর্থাৎ যেদিন সংবিধান কার্যকর হয় তার দুদিন আগে জনগণমনটাকেই জাতীয় সঙ্গীত হিসাবে অ্যাডপ্ট করা হয়েছিল। এবং এই জনগণমন তোমরা জানো কত সেকেন্ড? 52 সেকেন্ড হচ্ছে গাওয়া হয়। নেক্সট দেখো, জাতীয় সঙ্গীত বন্দে মাতরম ওই একই দিনে গৃহীত হয়েছিল। দেখো, জাতীয় সঙ্গীত দুটো বললাম, এখানে বাংলার টার্মটা কিন্তু হচ্ছে একই, ইংলিশ টার্মটার মধ্যে পার্থক্য বুঝতে পারবে। জাতীয় সঙ্গীত বন্দে মাতরম এটাকে বলে ন্যাশনাল সং। এর নির্দিষ্ট মানে গাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই, কিন্তু জনগণমন এটাকে বলে ন্যাশনাল অ্যানথিউম। এর নির্দিষ্ট টাইম হচ্ছে 52 সেকেন্ড। এবং এ দুটোই 1950 সালের 26শে জানুয়ারি গৃহীত হয়েছিল। দেখি এখন একটু কে কে হচ্ছে আমাদের এতে আছে। আচ্ছা, ঠিকঠাক চলছে, মাত্র 3 জন। এটা কিন্তু খুব বাজে। বাকিরা কোথায় গেল? জয়েন করে পালিয়ে গেল নাকি? তোমরা এইভাবে করছো কেন? তোমরা জয়েন করছো না কেন? ক্লাস করছো না কেন? কঠিন বলে মনে হচ্ছে? এটা যদি কঠিন মনে হয় তাহলে আর কি করবে? মাত্র 3 জন এই মুহূর্তে লাইভে আছে, বাকিরা কেউ নেই। আর কি বলবো? চা খেতে গেছে নাকি সব? না ফুকতে গেছে, বিড়ি ফুকতে গেছে? ক্লাস করে করে টায়ার্ড হয়ে গেছে তো। তারপরে দেখো, আচ্ছা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কবে ভারতের প্রথম রাষ্ট্রপতি হন? তাহলে 24শে জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রাষ্ট্রপতি হিসাবে ফাইনালি সিলেক্ট করা হয়। এবং তিনি তার কার্যের মানে ভার 1950 সালের 26শে জানুয়ারি গ্রহণ করে। মূল সংবিধানে কতগুলি ধারা আছে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই জানো। আমাদের যে সংবিধান, এর টোটাল নাম্বার অফ আর্টিকেল হচ্ছে 395টি। 395টা ধারা আছে, অরিজিনাল কনস্টিটিউশনে ছিল। কিন্তু বর্তমানে ধারার সংখ্যা অনেক, বর্তমানে ধারা আছে 448টি, মনে রেখো। আচ্ছা, মূল সংবিধানে কতগুলি তপশিল? মূল সংবিধানের তপশিল ছিল হচ্ছে 8টি, এখন আছে 12টি, ইংরেজিতে বলে শিডিউল। তাহলে টোটাল এই মুহূর্তে শিডিউল আছে 12টি তপশিল আছে। আচ্ছা, বর্তমান সংবিধানে তপশিলের সংখ্যা 12টি বলা হলো। বর্তমানে আর্টিকেল বা অনুচ্ছেদ বা ধারা 448টি। মূল সংবিধানে পার্ট বা অংশ, ঠিক আছে, এটা পার্ট বলা হয়, কতগুলি পার্ট আছে? 22টি পার্ট আছে। আর বর্তমানে আছে 25টি। আজ পর্যন্ত সংবিধান কতবার সংশোধন হয়েছে?
আজ পর্যন্ত এটা রিসেন্ট আপডেট কোশ্চেন, আপডেটেড কোনো টেনশন করো না। 2024 পর্যন্ত 106 বার সংবিধান সংশোধিত হয়েছে। আচ্ছা, রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টন কোন তপশিলি বা কোন শিডিউলে আছে? সপ্তম শিডিউল বা, ঠিক আছে, সেভেন্থ শিডিউলে আছে। রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টন বলতে দেখো, অনেক রকম ক্ষমতা, বৈদেশিক ক্ষমতা, আভ্যন্তরীণ ক্ষমতা, ঠিক আছে, আইন প্রণয়নের ক্ষমতা, এরকম প্রচুর অনেক ক্ষমতা আছে। এর মধ্যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে, ঠিক আছে, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ভাগ করা আছে, সেগুলো পরে আসছি। দেখো, বর্তমানে কেন্দ্রীয় তালিকায় ক্ষমতা উল্লেখ আছে কটা? 100টি। অর্থাৎ 100টি বিষয় আছে যেটা মাত্র কেন্দ্রের অধিকারে আছে। এই 100টি বিষয়ের উপর কেন্দ্র সরকার আইন প্রণয়ন করতে পারে, আইন তৈরি করতে পারে। তাহলে কটা? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। 100টি হচ্ছে কেন্দ্র তালিকায়, আর সেন্ট্রাল লিস্টে আছে 100টি। মূল সংবিধানে ছিল কটি? 97টি। আর বর্তমানে হচ্ছে রাজ্য তালিকায় শিডিউল এর সংখ্যা হচ্ছে 61টি। মূল সংবিধানে ছিল কটা? 66টি। মানে রাজ্যের ক্ষেত্রে 5টা কমানো হয়েছে। মানে বর্তমানে এই 61টি বিষয়ে রাজ্য মানে প্রত্যেকটা রাজ্য তার নিজস্ব আইন তৈরি করতে পারবে। আর যৌথ তালিকা, যেটাকে বলে কনকারেন্ট লিস্ট, এখানে টোটাল হচ্ছে আর্টিকেল নাম, মানে কতগুলো আছে, বিষয় আছে, 52টি বিষয় বর্তমানে আছে। অর্থাৎ এই 52টি বিষয়ের উপর কেন্দ্র এবং রাজ্য উভয়েরই অধিকার আছে, এবং কেন্দ্র সরকারও আইন তৈরি করতে পারে, রাজ্য সরকারও আইন তৈরি করতে পারে। কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি কোনো এই আইন তৈরির ক্ষেত্রে বা কোনো এই কোনো রকম হচ্ছে বাকবিতণ্ডা হয় বা সমস্যা হয়, তাহলে কেন্দ্রের সিদ্ধান্তই বলবৎ হয়। মূল সংবিধানে কটা ছিল? 47টা। সুতরাং এই এই যে সংখ্যাগুলো, এগুলো মনে রেখো, এখান থেকে কোশ্চেন থাকে। বর্তমানে সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কটা? 22টি ভাষা। মূল সংবিধানে আঞ্চলিক ভাষার সংখ্যা কটা ছিল? রেকগনাইজ ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে 14টি ছিল, আর বর্তমানে আছে 22টি। সংবিধান স্বীকৃত ভাষাগুলি কোন তপশিলের অন্তর্গত? এটা 8ম তপশিলে। অর্থাৎ সংবিধান যখন রচিত হয়, শেষ যে তপশিল ছিল সেটাই তো 8th শিডিউল ছিল, তাতেই হচ্ছে ভাষা সংক্রান্ত বিষয় ছিল। পরবর্তীতে 4টে শিডিউল যোগ করা হয়েছে। কততম সংবিধান সংশোধনীতে 11তম তপশিল সংবিধানে যুক্ত হয়েছে? এটা 73তম সংবিধান সংশোধনীতে। মনে রেখো, 73তম সংবিধান সংশোধনীতে 11তম তপশিল যুক্ত হয়েছে, এবং এই 11তম তপশিলের বিষয়বস্তু হচ্ছে পঞ্চায়েতি রাজ। অর্থাৎ পঞ্চায়েতি ব্যবস্থা বা মিউনিসিপ্যালিটি, এই ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থা, এই সংক্রান্ত আইন টাইন নিয়ম কানুন সব 11তম তপশিলেই আছে। এটা 1982 থেকে, হ্যাঁ 82 থেকে চালু হয়। এটা হচ্ছে 73তম সংবিধান সংশোধনী। মৌলিক অধিকারগুলি সংবিধানের কোন অংশে আছে? দেখো, টোটাল অংশের কথা কটা বললাম? 25টা অংশ। মৌলিক অধিকারগুলি হচ্ছে সংবিধানের 3য় অংশে বা থার্ড পার্টে আছে। প্রথম পার্টে আছে হচ্ছে রাজ্যের সংজ্ঞা, মানে সরি, দেশের সংজ্ঞা এবং সীমানা, এই সংক্রান্ত 1 থেকে 4 নম্বর আর্টিকেল পর্যন্ত আমি পরের দিন আলোচনা করব। এবার 5 থেকে 11 নাম্বার হচ্ছে পার্ট 2, 2 নাম্বার অংশ, এতে হচ্ছে নাগরিকত্ব। এবার পার্ট 3 হচ্ছে 12 থেকে 35 অবধি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, 36 থেকে 51 অবধি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নির্দেশমূলক নীতি, এই সব বিষয় আছে, সেটা পরের দিন আমি আলোচনা করব। নির্দেশমূলক নীতি সংবিধানের কোন অংশে আছে? এটা তো 4র্থ অংশে, এটাই বললাম। সংবিধানের প্রস্তাবনা কি আদালত দ্বারা বলবৎযোগ্য?
এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধানের প্রস্তাবনা আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। প্রস্তাবনা মানে প্রিঅ্যাম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো প্রিঅ্যাম্বলে লেখা আছে, উই দ্য পিপুল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমনলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ সোভারিয়ান সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক অ্যান্ড সিকিউর টু অল সিটিজেন্স। এই যে প্রস্তাবনা, এটা কিন্তু আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। তাহলে আদালত দ্বারা বলবৎযোগ্য হচ্ছে সংবিধানের যে মৌলিক অধিকারগুলো, এগুলো আদালত দ্বারা বলবৎযোগ্য। এবং স্টেট ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটাও আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। ভালো করে মনে রেখে দিও। সংবিধানের নির্দেশমূলক নীতি, এটা আদালত দ্বারা বলবৎযোগ্য কি যোগ্য নয়? আমি এক্ষুনি বললাম যোগ্য নয়। সংবিধানের মৌলিক অধিকার, এরা মৌলিক অধিকার কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। যে ফান্ডামেন্টাল রাইটস এর ধারণা, আমাদের দেশের জন্য আমাদের দেশের মতো মৌলিক অধিকার তৈরি করা হয়েছে, কিন্তু যে কোন দেশের অনুকরণে? কপি ফ্রম আমেরিকান কনস্টিটিউশন, আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। সংবিধানের মৌলিক কর্তব্য, এটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটি, এটা কোথায় আছে? সংবিধানের আর্টিকেল নাম্বার 51 এ তে হচ্ছে 10 রকম মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়েছে। এটা রাশিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তোমরা জানো রাশিয়া উত্তরের মেরুর কাছাকাছি একটা দেশ, পৃথিবীর বৃহত্তম দেশ, যার রাজধানী হচ্ছে মস্কো, যেখানে এখন হচ্ছে শাসন করছেন ভ্লাদিমির পুতিন। আচ্ছা, সংবিধান সংশোধনের ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? এই যে বললাম একটু আগে, 106 বার যে সংবিধান সংশোধন হয়েছে, তার প্রসিডিওরস অফ দা কনস্টিটিউশন, মানে প্রসেসটা নেওয়া হয়েছে কোথা থেকে? আমেরিকার ও দক্ষিণ আফ্রিকার কনস্টিটিউশন থেকে। কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? কানাডা থেকে। অর্থাৎ আমি এই যে বললাম যে কেন্দ্র তালিকায় 100টি, রাজ্য তালিকায় বর্তমানে 61টি, আহ যৌথ তালিকায় বর্তমানে 52টি। এই যে ক্ষমতা বন্টন, এটার এই ধারণাটা নেওয়া হয়েছে কানাডিয়ান কনস্টিটিউশন। কানাডা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ, যার রাজধানী হচ্ছে অটোয়া। ঠিক আছে, সেখানকার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তার মানে ডক্টর বি আর আম্বেদকর পৃথিবীর এই সব বড় বড় দেশের সমগ্র দেশের কনস্টিটিউশনকে অ্যানালাইজ করেছে, এবং ভারতের ক্ষেত্রে উপযুক্ত যে অংশগুলো, সেগুলো বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ডটাও হচ্ছে ইংল্যান্ডের আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দেশ। ইংল্যান্ডের একটু পশ্চিমে, অনেকটা ইংল্যান্ডই এই দেশটাকে কন্ট্রোল করে। এই দেশের রাজধানীর নাম হচ্ছে ডাবলিন, মনে রেখো। সেখানকার সংবিধান থেকে আমাদের যে নির্দেশমূলক নীতি, এটা নেওয়া হয়েছে। ভারত স্বাধীন হওয়ার সময় কতগুলি রাজা শাসিত রাজ্য ছিল? কোথাও কোথাও এই ইনফরমেশনটা এক এক রকম আছে। কোথাও বলা আছে 550টি, কোথাও বলা আছে 555টি, আবার কোথাও বলছে 560টি। তবে মোটামুটি এইরকম অপশন থাকবে না যাতে তুমি অ্যান্সারে কনফিউজড হয়ে যাবে। সুতরাং 552 থাকলে অন্য একটা অপশনে থাকবে 652। সুতরাং নিশ্চয়ই পার্থক্য বুঝতে পারবে। সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নয়। এটা মনে রাখো, 552টি দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেট ছিল। আচ্ছা, কোন কোন রাজ্য ভারতের সঙ্গে যোগ দেয়নি? অর্থাৎ ভারত যখন স্বাধীন হয়েছিল, মেনলি 3টে রাজ্য ছিল যারা যারা হচ্ছে ভারতের সঙ্গে যুক্ত হয়নি। তাছাড়া বাকি যে 552টা প্রিন্সলি স্টেট ছিল, তারা বেশিরভাগই ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেছিল। যারা পাকিস্তানে ছিল, তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছে। যারা সরি, ভারতের মধ্যেই ছিল 552টা, মানে এই 552টা প্রত্যেকেই ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল, বাদ মাত্র 3টে বাদে। এই
কি কি? হায়দ্রাবাদ, জুনাগড় এবং কাশ্মীর। হায়দ্রাবাদ তোমরা জানো, হায়দ্রাবাদ বর্তমান তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। জুনাগড় হচ্ছে গুজরাটে জুনাগড়। আর কাশ্মীর তো জানোই। এরা যুক্ত হয়নি, কিন্তু পরবর্তীতে বাধ্য হয়েছিল যুক্ত হতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং কালকেও হচ্ছে আমি কনস্টিটিউশনের ক্লাস নেব। সেই ক্লাসে তো আমি আজকেই বললাম হচ্ছে প্রত্যেকটা ধারা বা আর্টিকেল ওয়াইজ আলোচনা করব। তার পিডিএফটা আমি দিয়ে দেব। আমাদের সঙ্গে থাকো, অবশ্যই উপকৃত হবে। তোমাদের এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হবে না। একটা জায়গা থেকে যদি সবকিছু পাওয়া যায় তাহলে হচ্ছে এদিক ওদিক অত দৌড়াদৌড়ি করে মাথা ঘামাবে কেন? এদিক ওদিক দৌড়াদৌড়ি করলে আরো বরং ক্ষতি হবে। আর এত সময় ধরে আহ, দেখলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব তো করেছো। আহ, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, থ্যাংক ইউ।